কেন ইন্টেলিজেন্স আর্মস রেসে বাংলাদেশকে ঢুকতে হবে? আসলে আমি গত ২০১২ সালে যখন স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করছিলাম, বিশেষ করে বাংলাদেশে টেলিকমের বিলিয়ন মিনিট কস্ট মডেলিং নিয়ে যখন কাজ করছিলাম, তখন আমি বুঝতে পারছিলাম যে আসলে বাংলাদেশকে এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারটা বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে বাংলাদেশকে নিতে হবে এবং এটা একটা মাস্ট। কারণ আসলে বাংলাদেশের ১৭ কোটি মানুষকে যদি সার্ভিস ডেলিভারি দিতে চায় বা বাংলাদেশের ১৭ কোটি মানুষকে যদি আমরা অপটিমাম লেভেলে সার্ভিস দিতে চাই, তাহলে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ছাড়া কোনো উপায় নাই। মানে আমরা এটা পসিবল না হিউম্যানলি পসিবল না আমাদের দেশে এত বড় একটা মানে জনগণকে সার্ভিস এনশিওর করার জন্য। আর সেজন্যই আমি যেটা বুঝতে পেরেছিলাম যে আসলে এই কৃত্রিম বুদ্ধিমত্তা আর্মস রেসে বাংলাদেশকে ঢুকতেই হবে। সেটা আমরা নিজেরা ডেভেলপ করি অথবা আমরা আরেকজনের কাছ থেকে সাহায্য নেই। বিকজ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা যে লেভেলে চলে গেছে, সেখানে আসলে আমাদের ওপেন সোর্স মডেল ব্যবহার করা ছাড়া আসলে কোনো গতি নেই। তার হচ্ছে কি আমাদেরকে আসলে উই হ্যাভ টু স্টার্ট ফ্রম সামবডিজ টপ, মানে স্ট্যান্ডিং অন দ্য শোল্ডার্স অফ জায়ান্ট। মানে আমাদেরকে কোনো না কোনো ওপেন সোর্স মডেলকে নিয়েই তার উপরে কিন্তু আমাকে বেস করে চালাতে হবে। তো আমি আসলে কেন বলছি যে আমাদের বাংলাদেশকে কেন এই ইন্টেলিজেন্স আর্মস রেসে ঢুকতে হবে? নট দ্যাট উই হ্যাভ টু ডেভেলপ, বাট আমি এটাকে আউটকাম বেসড বলছি যে আমাদের এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে আমাদেরকে ব্যবহার করতে হবে, আমাদের সরকারে ব্যবহার করতে হবে হিউম্যান ইন দ্য লুপ। মানে আমাদের সরকারি যে সার্ভিস সেক্টর আছে, সেই সরকারি সার্ভিস সেক্টরে যে হিউম্যান ইন দ্য লুপ, মানে মানুষ যেখানে লুপে আছে, এই মানুষ লুপে থাকার কারণে কিন্তু আমাদের এফিসিয়েন্সি লস হচ্ছে, আমাদের সরকারের অপারেটিং কস্ট বাড়ছে, আমাদের অন্যান্য অনেক ধরনের প্রবলেম হচ্ছে। তার হচ্ছে গিয়ে আমাদেরকে এই এআইকে ব্যবহার করতে পারতে হবে, মানে আমাদের এআইকে ব্যবহার করতে পারতে হবে ফর দ্য সেক অফ এই ১৭ কোটি মানুষের সার্ভিসটা প্রপারলি এনশিওর করার জন্য। ধরা যাক আমি যদি এক সরকারি একটা সার্ভিস নিতে চাই এবং সেটার জন্য যদি আমার ৩ মাস সময় লাগে, তার হচ্ছে গিয়ে দ্য টাইম ইজ লস্ট ফ্রম মাই লাইফ। আমি আমার লাইফে অনেক কিছুই করতে চাই। আমার লাইফে যদি আমি অনেক কিছুই করতে চাই, তাহলে আমার এই লাইফ টাইমে সরকারি যে ধরনের সার্ভিসগুলো আছে, সেই সার্ভিসগুলো আমাকে পেতে হলে আমাকে অপটিমাম লেভেলে সেটাকে ইউজ করতে হবে। এবং সেই জন্য কিন্তু হিউম্যান ইন দ্য লুপ, মানে মানুষকে লুপে রেখে এই ধরনের সার্ভিস পাওয়া মোটামুটি আমি মনে করি যে দুষ্কর। আর সেই জন্যই আমি বলছি যে হিউম্যানকে লুপের বাইরে রেখে যে ধরনের সিদ্ধান্তগুলো নিতে হয়, সেই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য এখনকার রিজনিং মডেল অনেক অনেক উপরের দিকে। আমি বাংলাদেশের সার্ভিস সেক্টরে যেটা দেখছি সেটা হচ্ছে রুল বেসড, যেটা হচ্ছে কি ওয়ার্কফ্লো। আমাদের এলএলএম দরকার নেই, আমাদের অত অ্যাডভান্সড এআই দরকার নেই। আমাদের বেসিক যে রুল বেসড ওয়ার্কফ্লো, আমাদের সফটওয়্যারও দরকার নেই। কিন্তু আমাদের যে রুল বেসড যে অটোমেশন, আমি বলছি ইভেন পেপার বেসড অটোমেশন, যেখানে একটা কাজ আমাকে ৩৭টা ধাপ করতে হয়, যেখানে একটা কাজ ২৫ ধাপ করতে হবে, এবং সেখানে আমার ১০ জন মানুষের সিগনেচার লাগে। মানে মানুষের ১০ জন সিগনেচার হচ্ছে মানুষ, ১০টা মানুষের ইম্পর্টেন্সটা এখানে ইম্পর্টেন্ট, যে আসলে ১০ জন মানুষ ইম্পর্টেন্সটা এখানে আমরা রাখার জন্য আমরা ১০টা সিগনেচার রাখি। তো সেখানে আমরা যদি শুধুমাত্র অটোমেশন করি, পেপার বেসড যদি অটোমেশন করি, সেখানে আমরা ৭টা ধাপ আমরা রাখি, ৭টা ধাপ এবং ৩টা সিগনেচার। সেখানেও কিন্তু আমাদের এই ধরনের অটোমেশন করা যায় বিফোর ইভেন ইমপ্লিমেন্টিং দ্য সফটওয়্যার। আর সফটওয়্যার আসলে তো কথাই নেই। আমরা যেভাবে দারাজ থেকে একটা সার্ভিস আমরা পাই, ওখানে কোনো ধরনের হিউম্যান ইন্টারাকশন নেই। সেভাবে কিন্তু একটা সার্ভিস সেক্টর, গভর্নমেন্ট সার্ভিস সেক্টর, প্রতিটা সার্ভিস কিন্তু হিউম্যান ইন্টারাকশন ছাড়া পারা সম্ভব। আর সেজন্যই আমি বলছি যে আমাদের ১৭ কোটি মানুষকে যদি প্রপারলি সার্ভিস দিতে হয় সরকারি পক্ষ থেকে, এটা হিউম্যানলি ইম্পসিবল। উই হ্যাভ টু ইউজ AI, and we have to use LLM, we have to use whatever is required at the low cost. আমাদের অপারেটিং কস্ট কমাতে যেতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে কি,
আমি কেন আসলে এই এআই নিয়ে এত বেশি এক্সাইটেড, বিকজ আমাদের সামনে সবার জন্য স্বাস্থ্য এটা এনশিওর করতে হবে। সবার জন্য স্বাস্থ্য মানে হচ্ছে গিয়ে প্রতিটা মানুষের জন্য হেলথ কেয়ার যাতে ইউনিভার্সাল হয়, মানে সবাই যাতে হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে পড়ে যায়। 2 নম্বর হচ্ছে যে সামনে এআইয়ের কারণে প্রচুর প্রচুর জব কাট হবে, সেটা আমরা মানি অথবা না মানি। তো এই জন্য আমরা বলছি যে এই জব কাট যদি হয় তাহলে যারা সুবিধা বঞ্চিত, যাদের সেই ধরনের ইনকাম নেই, তাদেরকে আমাদেরকে চালাতে হবে। এবং সেই সেই গোষ্ঠীকে আমাকে যদি চালাতে হয় তাহলে আমাদের সর্বজনীন ন্যূনতম ভাতা মানে প্রতিটা মানুষের জন্য, ধরা যাক আমি এটা হিসাব করেছিলাম 18,000 টাকা, 18,000 টাকা প্রতি মাসে প্রতিটা মানুষের জন্য লাগবে। এবং সেই টাকাটার যোগান দেবে রাষ্ট্র। এবং সেই টাকাটা কোথা থেকে আসবে? যদি আমি এফিশিয়েন্টলি, যদি আমি বা আমরা যদি দক্ষতা না আনতে পারি সরকারে, আমরা যদি অপারেটিং কস্ট না কমাতে পারি সরকারে, আমাদের ট্যাক্সেশনটা যদি এফিশিয়েন্ট না করতে পারি, সেই জায়গাটাতে আমাদের দেখতে হবে যে আসলে আমাদের যে কাজগুলো আমরা করতে চাই সেই কাজগুলো করার জন্য এআই ইজ মাস্ট। এখন সেটা কবে হবে, সেটা যত আগে হবে ততই কিন্তু আমরা ইউনিভার্সাল হেলথ কেয়ার করতে পারবো। সবার জন্য স্বাস্থ্য সমান, সবার জন্য এডুকেশন সমান, সবার জন্য আমাদের যে সর্বজনীন ন্যূনতম ভাতা তার হচ্ছে কি কেউ একজন চাকরি করুক অথবা নাই করুক, তার জন্য এই 18,000 টাকা মাস্ট। তো আমি এটাকে নেগেটিভ ট্যাক্স হিসাবে বলি যে আমি যে ট্যাক্সটা দেই সেই ট্যাক্সটার যে আমাদের যে লিমিট, যে 4,50,000 টাকার নিচে যদি কেউ আয় করে তাহলে তার জন্য যেই ট্যাক্স এক্সেমশন, মানে 4,50,000 টাকার নিচে যারা আয় করবে তাদের জন্য সেই অনুপাতে তাদেরকে ট্যাক্স ফেরত দেওয়া হবে। তার হচ্ছে সরকার তাদেরকে টাকা দেবে। আমার যেই আমি যেটা আয় করছি সেই আয়ের নিচের ব্র্যাকেটে যারা থাকবে, যাদের সেই লেভেলে আমরা মনে করছি যে সরকারকে সেই টাকাটা দিতে পারতে হবে। সেই জন্যই কিন্তু আমরা এই এআইয়ের কথা বলছি, যাতে এআই এফিশিয়েন্ট হলে, এআইয়ের অপারেটিং কস্ট কম হলে, তাহলে কিন্তু আমাদের দেশে আমরা কিন্তু এই টাকাগুলোকে কিন্তু সর্বজনীন ন্যূনতম ভাতার জন্য করতে পারি, তারপর হচ্ছে আমাদের হেলথ কেয়ার সিস্টেমের জন্য করতে পারি, আমাদের এডুকেশনের জন্য করতে পারি। বিকজ আমরা এফিসিয়েন্সি চাই এবং এফিসিয়েন্সি আনার জন্যই কিন্তু আমি মনে করি যে আমাদেরকে এআইকে ব্যবহার করতে পারতে হবে।